সাধারণ মানুষ, এখানে আমি বা অন্য কেউ তারা মুখ নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আরজি করের আন্দোলনের প্রথম দিন থেকে তিলোত্তমার বিচারের দাবি ইত্যাদি যা ছিল, সেখানে ভোট ইত্যাদি তার সাথে কোনো যোগাযোগ ছিল না। একমাত্র তৃণমূল নির্লজ্জভাবে ন্যাক্কারজনকভাবে আরজি করের ঘটনার সাথে সাথেই বলে যাচ্ছিল ভোট হলে তো আমরা জিতবো, ভোট হলে তো আমরা জিতবো। ভোটে জেতার ডায়নামিক্স, তার এলাকার মানুষের চাহিদা ইত্যাদির সাথে আরজি করের নির্যাতিতা বা ফারাক্কার নির্যাতিতা বা জয়নগরের নির্যাতিতাকে বিচার দেওয়ার যে কি ফারাক, এটা সাধারণ মানুষ বুঝতে পারেন। ফলে যে মানুষ উপনির্বাচনের আগের দিনও বিচারের দাবিতে লড়াই করেছিলেন, তিনি উপনির্বাচনের পরেও বিচারের দাবিতে লড়াই করেন। আর এই যে লক্ষাধিক ভোটের ব্যবধানে যে জয়, সেই জয়টা যে আসলে কি জয়, সেটা শাসক দলের অভ্যন্তরে কান পাতলেই বোঝা যাচ্ছে। এই নির্বাচনের মধ্যেও গুন্ডামির বিভিন্ন খবর এসছে, সমাজ বিরোধীদেরকে নিয়ে তোলপাড় করার খবর এসছে। ফলে এইগুলো যদি হতে থাকে, তাহলে আরজি করের মতো ঘটনা আরো বাড়তে থাকবে, এটা খুব স্বাভাবিকভাবেই বলা যায়। ভোটে জিতলেও, তৃণমূল ভোটে জিতলেও এই ধরনের ঘটনা আরো বাড়বেই তো। তবে জেলেও তো আমাদের শূন্যর গেরোটা কাটছে না। 13 বছর আগে মমতা ব্যানার্জি জবে থেকে এসেছিলেন, বলতে আরম্ভ করেছিলেন একে জেলে পুরে দেবো, ওকে জেলে পুরে দেবো বলে, সেই গেরোটা আজ অব্দি কাটাতে পারেননি। নিজের দলের লোক অর্ধেক জেলে ঢুকে গেছে। বিজেপির সাথে সেটিং করে এই আরজি করের আবহে তাদের কয়েকজনকে জামিনে বের করেছেন, যাতে বেশি খবর না হয়। ফলে এই দুর্নীতিগ্রস্ত লোকেদের বিজেপির সাথে সিটিং করে যতদিন বাইরে বের করতে থাকবেন, আর পশ্চিমবাংলায় একটা আবহ থেকে যাবে যে তৃণমূলের বিরুদ্ধে আসলে বিজেপি লড়ছে, যা আদতে সম্পূর্ণ মিথ্যে, ততদিন এইরকম পরিস্থিতি হতে থাকবে। কিন্তু বিজেপি দাবি করছে যে বাম কার্যত তৃণমূলের ভোট কাটছে, বাম বিজেপিকে সাহায্য করছে। উপরন্তু এটাও বলছে যে আরজি করের ফসল ঘরে তুলতে ব্যর্থ বাম, এই দাবি বিজেপির। আরজি করের আন্দোলনটা করেননি কেন বিজেপি ভালো করে? কেউ তো বারণ করেনি ওদেরকে। আরজি করের আন্দোলন করার বদলে বিজেপির ছাতায় যে বসে আছেন আরএসএস, সেই আরএসএস এর নেতা এখানে ভুলে গেলেন যে আরজি করের ঘটনায় রাজ্য সরকার যা পদক্ষেপ নেবে, আমরা তার সাথেই আছি। তাহলে রাজ্য সরকারের ঘটনার পদক্ষেপের সাথে যে পদক্ষেপ আরএসএস নিল, তারপর আর বিজেপির আন্দোলনের কিছু থাকলো না। নির্যাতিতার বাবা মা অমিত শাহকে চিঠি লিখলেন, অমিত শাহ কলকাতায় গেলেন, উত্তর 24 পরগনায় মিটিং করতে গেলেন, নির্যাতিতার বাড়িতে দেখা করতে পারলেন না। এতে করে তো স্পষ্ট যে বিজেপি আসলে তৃণমূলকে এখানে অক্সিজেন দিয়ে রাখতে চাইছে। আচ্ছা, সারদার তদন্ত, নারদার তদন্ত, লাল ডায়েরি লোপাটের তদন্ত, নিয়োগ দুর্নীতির তদন্ত, কয়লা পাচার, গরু পাচার ইত্যাদি ইত্যাদি গেল কোথায়? বিরোধী দলনেতা তারিখ পে তারিখ ঘোষণা করলেন, কিন্তু আজ অব্দি যে তৃণমূলের নেতাদের জেলের ভাত খাওয়ার কথা, তারা ভালো ভালো রেস্টুরেন্টে পোলাও মাংস খাচ্ছেন। বিজেপি এই সাহায্যটা তৃণমূলকে করছে বলেই পশ্চিমবাংলার পরিস্থিতিটা আজকে এই হতাশাজনক জায়গায়, ন্যাক্কারজনক জায়গায়, যে মানুষ বলছে না রে তাহলে আর আরজি করের কি হবে? আরজি করের লড়াই হবে, ফারাক্কার লড়াই হবে, জয়নগরের লড়াই হবে, কিন্তু তৃণমূল চাইছে মানুষের মধ্যে এই হতাশাটা ঢুকিয়ে দিতে। ভোট নিয়ে আমরা গোটা দেশে বিজেপি যে বিপদটা তৈরি করছে, এই আদানির ঘটনা এখন দেখছেন কি বিপদ তৈরি হয়েছে, শেয়ার বাজারের ক্ষতি। তার আগে জম্মু কাশ্মীরে 370 ধারা বাতিল, গোটা দেশ জুড়ে গত 47-48 বছরের মধ্যে সর্বোচ্চ বেকারত্ব, এবং এগুলোকে ভুলিয়ে রাখার জন্য ধর্মের নামে, জাতের নামে মানুষকে ভাগ করার যে রাজনীতি, এই যে হরিয়ানায় পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করা হলো, শেষ উদাহরণটা বলছি, আগে আরো লম্বা বলা যায়। এই সমস্ত ঘটনার ফলে বিজেপির বিরুদ্ধে একটা লড়াই করার জন্য সর্বাত্মক ঐক্য আমরা তৈরি করতে চাই, বিজেপি এবং এই তৃণমূলের মতো যারা বিজেপির পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, যাতে তাদের দলের নেতাদের জেলে না যেতে হয়, তার জন্য। ফলে এই লড়াইতে যত বেশি মানুষ আসবেন, ততই আমরা স্বাগত জানাবো। ফলে বামপন্থীদের বৃহত্তম ঐক্য এবং তার বাইরে গণতান্ত্রিক মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ যারা এই লড়াইতে আসতে চান, তারা স্বাগত। একটা লড়াইতে তার সফলতা না পাওয়া যেতে পারে, ঠিকই এর পর্যালোচনা হবে কেন এই সাফল্য এলো না ইত্যাদি, কিন্তু এটা একটা ম্যারাথন রেসের মতো। তো বিজেপি গত 10 বছর ধরে, আর তৃণমূল পশ্চিমবাংলায় গত 13 বছর ধরে মানুষের মধ্যে যে মূল্যবোধের অবক্ষয়টা তৈরি করেছে, রাজনীতি, সংস্কৃতি সবেতেই যে নিম্নগামিতা, সেইটাকে চাকা ঘোরানো, স্টিয়ারিংটা ঘোরানো একদিনের ব্যাপার না, এটা ম্যারাথন রেস। এবং এই ম্যারাথন রেসে আরো বহু মানুষকে ঐক্যবদ্ধ করে এই রেসটা আমরা লড়ে যাব। গ্রামীণ ভোট ব্যাংক এখনো কার্যত কার্যত তৃণমূলের দখলে। ব্যাপক হুমকি আছে। এই নির্বাচনেও তৃণমূলের একের পর এক নেতা বক্তৃতা করেছেন যে ভোটটা না দিলে লক্ষ্মীর ভান্ডারটা দেওয়া যাবে। সমস্যাটা হচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সরকারি প্রকল্প, সেটা পাওয়ার অধিকারী তো সকলেই, কিন্তু এমন একটা পর্যায়ে এসে গ্রামের অর্থনীতিরা দাঁড়িয়ে পড়েছে, গ্রামে 100 দিনের কাজ নেই, আবাস যোজনার বাড়ির দুর্নীতি, অন্যান্য যা কাজ, খেতে ফসলের দাম নেই। ফলে ওই সরকারি টাকাটুকু ছাড়া গ্রামের মানুষের কাছে কার্যত কিছু থাকছে না। 100 দিনের কাজের দুর্নীতির যে তদন্ত করার বিজেপির কথা ছিল, সেই তদন্তটা বিজেপি করলো না। ফলে গোটা মানুষের কাছে ওইটা একটা শেষ সম্বল হিসেবে দাঁড়িয়ে যাচ্ছে।
সেই কারণেই আমরা এটা বলার চেষ্টা করেছিলাম যে সরকারি প্রকল্পের সাথে ভোট দেওয়া না দেওয়ার কোনো ফারাক থাকতে পারে না, কিন্তু তৃণমূল এটা প্রচার করে যাচ্ছে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যে মানুষ লড়াই করলেন, তৃণমূল ভোটের ওই কাউন্টিং হলে গিয়ে বাক্স মাক্স নীলকালি ঢেলে জলে ফেলে এটা ওটা করে কোনো মতে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করলো, মানুষ রুখে দাঁড়িয়েছিলেন। আবার এই যে ঘটনা এবারের উপনির্বাচনে এরা করার চেষ্টা করলেন, আসলে খুবই ভীত হয়ে পড়েছিলেন। একমাত্র তৃণমূল যারা বলছিল যে ও লড়াই আন্দোলন যা হোক, উপনির্বাচন হলে আমরা বুঝে নেবো, মানে গোটা রাজনীতিটাকে, গোটা গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ওরা শুধু ভোটের নিক্তিতে মেপেছেন। আর তিলোত্তমার বিচার দরকার নেই, অভয়ের বিচার দরকার নেই, অন্য কিছু দরকার। এই পরিস্থিতির পরিবর্তন করতে হবে। তার জন্য গ্রামে শহরে মফস্বলে সর্বত্রই যে লড়াই আন্দোলন চলছিল সেটাতে আরো গতি আনতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ। প্রথম এর পরবর্তী আমার প্রশ্ন থাকবে যে প্রফেশনালি আইটি সেলের দিক থেকে আপনারা আরো এক ধাপ এগিয়েছেন, নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হিয়ারিং এর জন্য। ছক ভাঙছে বারবার, আমরা দেখেছি টুম্পা সমানা প্যারোডি হোক বা অন্য ক্ষেত্রে আপনাদের ইন ক্লাব হোক, যে কোনো ক্ষেত্রে আপনারা নতুন ধারার নিয়ে আসার চেষ্টা করছেন। তো এটা কি কোথাও কি মনে হচ্ছে যে মানুষের কাছে গ্রহণযোগ্যতা ফিরে পাওয়ার একটা যা স্টেপ এই হিয়ারিং, বিশেষ করে আপনারা রাজনৈতিক বিশ্লেষক হিসেবে এরকম একটা পদের জন্য দিয়েছিলেন? বামপন্থীরা ছাড়া আর কে ছক ভাঙ? তৃণমূল যখন ক্ষমতায় এলো রাজ্যে, তখন ত্রিফলার দুর্নীতি করেছিল কলকাতা কর্পোরেশনে, সেখান থেকে আজ অব্দি আলফিন টু এলিফ্যান্ট, হাতির দাঁত পর্যন্ত দুর্নীতি করে ফেলেছে। ওরা কিন্তু ছক ভাঙেনি, দুর্নীতি একই রকম ভাবে টানা করে যাচ্ছে। বামপন্থীরাই বারংবার ছক ভাঙে। গোটা বিশ্বেই এই সোশ্যাল মিডিয়া, তথ্য প্রযুক্তি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অন্য মাত্রায় চলে যাচ্ছে। এবার সেইখানে দাঁড়িয়ে আমাদের স্লোগানটা কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে যে পশ্চিমবাংলাকে আবার নতুন করে তৈরি করতে হবে। সেলিমদার যে সোশ্যাল মিডিয়ার অ্যাপ্রোচটা ছিল সেটা হচ্ছে পশ্চিমবাংলাকে আবার নতুন করে তৈরি করতে হবে। আমরা এই বিজেপি তৃণমূল তো ভাগ করে কে বাংলাভাষী, কে অবাংলাভাষী, কে কি খায় না খায়, কে কোথায় থাকে না থাকে ইত্যাদি দিয়ে। আমরা মনে করি মানুষের মধ্যে দুটো ভাগ আছে। 1% মানুষ যিনি তার বউকে হেলিকপ্টার গিফট করতে পারেন জন্মদিনে, 1% মানুষ। আর তার উল্টো দিকে 99% মানুষ দুপুরবেলা ভাত ডাল খেলে রাত্রিবেলা কি খাবে তার গ্যারান্টি থাকে না। এই 99% মানুষের মধ্যে যারা পশ্চিমবাংলায় থাকেন, তাদের উন্নতির জন্য, সেই সব হারা মানুষের উন্নতির জন্য, আরেকটু ভালোভাবে বেঁচে থাকার জন্য যে তথ্য, তার রিসার্চ, তার অ্যানালিসিস হয়ে নতুন একটা জায়গায় আমরা পৌঁছাতে চাই, পশ্চিমবাংলার মূল্যবোধের অবক্ষয়, তার সংস্কৃতি, তার রাজনীতি, তার মানুষের ভাবনা চেতনা, গোটাটাকে নতুন করে আবার যে জায়গায় আমরা ছিলাম গত 13 বছরের অবক্ষয় পেরিয়ে তৈরি করতে চাই। তার জন্যই এই ধরনের মানুষদের আহ্বান করা হয়েছে। যারা এইসব কাজে দক্ষ তারা আসবেন, তারা সাহায্য করবেন বামপন্থার পাশে দাঁড়িয়ে, সেই মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করার জন্য। কারণ দুর্নীতিতে ওরা 100-200 পায়, ডিস্টিংশন, স্টার, লেটার পেরিয়ে অনেক দূর এগিয়ে গিয়েছে। শুধু ট্যাবের দুর্নীতি হয়েছে, ট্যাবের টাকা এদিক ওদিক চলে গেছে, এটা এক জিনিস। আজকের খবরের কাগজে রয়েছে যে ট্যাবের টাকাটুকু পাওয়ার জন্য কয়েকজন ছাত্র, একটা অংশ ছাত্রছাত্রী যারা স্কুলে আসছিল, ওই টাকাটা পাওয়ার পর তারা ড্রপ আউট হয়ে গেছে, আর স্কুলে পরীক্ষা দিতে আসেনি। এইটা হচ্ছে বিপদের জায়গা। এই যে এনইপি চালু হলো বা এই ধরনের নানান প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখছি পড়াশোনায় সুযোগটা এমনি কমে যাচ্ছে, তার ওপর যে ড্রপ আউটের সংখ্যাটা বাড়ছে সেটা নিয়ে কিন্তু তৃণমূল কোনো কথা বোঝে না। ট্যাবের দুর্নীতি কি করে হলো, টাকা কোথায় গেল, এটা একটা কথা আছে। সেই দুর্নীতি কিভাবে হলো, কোন শিক্ষকরা করলেন, কেন দপ্তর সেটা ধরতে পারলো না, সেটা শিক্ষামন্ত্রীর ব্যর্থতা কিনা, সেটা নিয়ে আলাদা প্রশ্ন আছে। কিন্তু এই যে ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, সেইটা নিয়ে তৃণমূলের কোনো কথা নেই। কারণ ড্রপ আউটের সাথে পয়সা কড়ির কোনো যোগাযোগ নেই, তৃণমূলের নিয়ে মাথা ব্যথা। যেখানে যেখানে পয়সা কড়ির যোগাযোগ নেই, সেইটা নিয়ে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই। পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এইটা সবচেয়ে বড় বিপদ। আপনি কসবার কাউন্সিলরের দিকে গুলি চালানোর ঘটনা বলুন বা এই ট্যাবের দুর্নীতি বলুন, সমস্ত ক্ষেত্রে আপনি যদি গভীরে গিয়ে শিকড়ে গিয়ে খোঁজেন, তাহলে দেখবেন একটা বড় অংশের মানুষকে আসলে ওই দুর্নীতি তন্ত্রের মধ্যে পিরামিডের মতো ওপর থেকে নিচে জড়িয়ে ফেলা হয়েছে। যে এই কাউন্সিলর যদি না যেতে, ওই পঞ্চায়েতের মেম্বার যদি না যেতে, ওই এমএলএ যদি না যেতে, তাহলে গোটা কাঠামো যেটা তৈরি হয়েছে, চাকরি বাকরি নেই, শিল্প নেই, শুধুমাত্র ওই ট্যাবের দুর্নীতি কি, শুধুমাত্র জমিবাড়ি সিন্ডিকেট কি, আবাস যোজনার দুর্নীতি, ওইটার ওপর একটা বড় অংশের তৃণমূলের পরিবার সদস্য সমর্থকদের জীবন জীবিকা নির্ভর করছে। এই অবক্ষয়ের বিরুদ্ধেই হচ্ছে যে লড়াইটা করতে হবে। একদম শেষের দিকে আর দুটো প্রশ্ন করব, সেটা হচ্ছে যে কয়লা পাচার নিয়ে মুখ্যমন্ত্রী বলেছে পুলিশ কয়লা পাচার করছে। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বারংবার অনেক রকম দাবি করেছেন পুলিশের ভূমিকা নিয়ে, কিন্তু সেই পুলিশকেই কার্যত সৌগত রায় বলুন বা ফিরোজ হাকিম বলুন বা মমতা ব্যানার্জি কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। এইটাই হচ্ছে সাধারণ মানুষের লড়াইয়ের ফলে যে চাপ তৈরি হয় সেটা বোঝা যাচ্ছে। সাধারণ মানুষ 9ই আগস্ট থেকে সকালবেলা রাস্তায় নেমে যে আন্দোলনটা করছিলেন,
সেই আন্দোলনের মধ্যে কথা এসেছিল যে পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই। আজকে সেই আন্দোলনের চাপে পড়ে তৃণমূলের একাংশের নেতা বলছেন যে হ্যাঁ, পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, অন্য লোককে পুলিশ মন্ত্রী করে দিতে হবে। পুলিশ কয়লা পাচার করছে, যে ওই একটা কি থানার কোন অফিসারের কথা বলা হচ্ছে, আচ্ছা তার উপরে এসডিপিও, তার উপরে পুলিশ সুপার, তার উপরে ডিজি, তিনি জানেন না? এই যে ডিজির কথা বলছি, সেই ডিজি তো নিজে দুর্নীতিতে অভিযুক্ত। 2019 সালের 3রা ফেব্রুয়ারি তার বাড়িতে সিবিআই গেছিল। তারপর এমন সিবিআই এর পিছনে টান পড়লো, আরএসএস বা বিজেপি টান দিল, 19-এর 3রা ফেব্রুয়ারি থেকে আজকে 2024-এর নভেম্বর মাস তার বাড়িতে আর সিবিআই গিয়ে উঠতে পারলো না। ফলে বিষয়টা যেটা দাঁড়িয়ে যাচ্ছে যে পুলিশ মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, এই সমস্ত মন্ত্রীরা জানেন আসলে কি দুর্নীতি হয়েছে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে 294টা আসনে আমি প্রার্থী, আমাকে দেখে ভোট দিন। ফলে এখন সেই তার নির্বাচিত করা 294টা আসনে উনিই প্রার্থী বলে যারা প্রার্থী হলেন, তাদের দুর্নীতির কথা উনি জানতেন না, ওটা আসলে মিথ্যে কথা। উনি গোটাটা জানতেন, এখন দায় অস্বীকার করছেন, এবং জনগণের দাবি হচ্ছে যে গোটাটা জানার জন্য দায় নিয়ে ওনাকে পদত্যাগ করতে হবে। সব